আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ৩৭ দিন বন্ধ থাকার পর অবশেষে চালু হলো মেট্রো রেল। স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে। আপাতত থামছে না মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশনে। বন্যায় ১৮ জনের মৃত্যু, নতুন করে প্লাবিত হচ্ছে ফেনী। আশ্রয় কেন্দ্রে খাবারের জন্য হাহাকার। দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছাচ্ছে র্যাব, সেনা ও বিমান বাহিনী। হ্রদের পানির চাপ কমাতে খুলে দেওয়া হলো রাঙামাটির কাপ্তাই বাঁধের ১৬টি গেটের সবকটি জলকপাট। আতঙ্কিত না হবার পরামর্শ পিডিবি কর্তৃপক্ষের। এবং সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেফতার। ফের রিমান্ডে সালমান এফ রহমান, আনিসুল হক, দীপুমণি ও জিয়াউল। কারাগার থেকে হাসপাতালে বিচারপতি মানিক। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ৩৭ দিন বন্ধ থাকার পর অবশেষে সপ্তাহের প্রথম কর্মদিবসে চালু হলো মেট্রো রেল। দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের চাকা ঘুরলেও আপাতত থামছে না মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশনে। নাশকতায় ক্ষতিগ্রস্ত স্টেশন দুটির মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে এই দুই স্টেশনে যাত্রী ওঠানামা। সংকট কাটিয়ে আবার মেট্রো রেল চালু হয়, স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে। মিজান শাহজাহানের রিপোর্ট। যানজটে নগরীতে স্বস্তি হয়ে আসে মেট্রো রেল। তবে নাশকতার কারণে 18 জুলাই থেকে সেবা বঞ্চিত হতে হয় রাজধানীর বাসিন্দাদের। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার 17 দিনের মাথায় চালু হলো মেট্রো রেল। সকাল 7:10 উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে যাত্রা শুরু হয় জনপ্রিয় ওই গণপরিবহনের। উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী ও মিরপুর 11-তে থামলেও ট্রেন থামেনি মিরপুর 10 ও কাজীপাড়ায়। মিরপুর 11 থেকে সরাসরি শেওড়াপাড়ায় থামছে ট্রেন। আগের মতোই পরবর্তী গন্তব্য আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয় স্টেশন হয়ে মতিঝিল। আমাদের প্রত্যাশা থাকবে যে যত দ্রুত সম্ভব ওই দুটো স্টেশন চালু করা যায়। বাই রোড যদি আমার ট্রাভেল করতে হতো, এটা খুবই টাইম কনজিউমিং এন্ড হ্যাসেল একটা প্রসেস। আমি অফিসে নির্দিষ্ট টাইমে পৌঁছতে পারি নাই। এই ধরনের বিড়ম্বনা তো আমাকে গত বেশ কিছুদিন পোহাতে হয়েছে। কর্মদিবসে সড়কপথে মিরপুর থেকে মতিঝিল যেতে সময় লাগে 2 ঘন্টা। মেট্রো রেলের এসি বগিতে 80 টাকায় 25 মিনিটে সমান দূরত্বে যাতায়াত করতে পেরে খুশি যাত্রীরা। 7টায় বের হইতাম, তারপর আমি 10টা অফিস ধরতে পারতাম না, কিন্তু আজকে আমি 9টায় বের হয়েছি। আই হোপ আমি অফিসটা ধরতে পারবো। এটা একটা জাতীয় সেবা, সকলের স্বার্থে এখানে ভ্যাট না বসানোই বেটার। শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে সকাল 7:10 থেকে রাত 9:40 পর্যন্ত চলাচল করে মেট্রো রেল। সকালে যাত্রীদের চাপ কিছুটা কম থাকলেও দুপুরে তা বেড়ে যায়। আর বিকেলে অফিস শেষ হওয়ার পর মতিঝিল ও সচিবালয় স্টেশন থেকে উঠাই কঠিন হয়ে যায়, কারণ এই সময় ট্রেনের প্রতিটি বগি কানায় কানায় ভরে যায়। তাই যাত্রীরা বলছেন যে বিকেলের সময় যেন 3 থেকে 4 মিনিট পর পর ট্রেন চালানো হয়। একই সঙ্গে তারা এও বলছেন যে লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট কাটার বিড়ম্বনা দূর করতে যেন কাউন্টার ও অটোমেশনের সংখ্যা বাড়ানো হয়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। বন্যায় এ পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে। উজান থেকে আসা ঢলের পানিতে নতুন করে প্লাবিত হচ্ছে ফেনীর দাগনভূঞা সহ পার্শ্ববর্তী এলাকা। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সাপুয়া, জয়লস্কর সহ বেশ কিছু ইউনিয়ন। পানিতে রাস্তাঘাট ডুবে যাওয়ায় দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ এবং উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় রাস্তায় আটকে আছে ত্রাণবাহী গাড়ি। আশ্রয় শিবিরে খাবারের জন্য চলছে হাহাকার। অসহায় বানভাসী মানুষদের উদ্ধার করতে প্রয়োজন এখন পর্যাপ্ত মেশিন চালিত নৌকার। ফেনীর বন্যা কবলিত এলাকা ঘুরে রিপোর্ট করছেন মুশফিকুর রহমান, ছবি তুলেছেন এমদাদুল হক। বন্যার পানিতে ডুবে গেছে ঘর। আদরের মেয়ে আর পালের দুটো গরু নিয়ে টিকে থাকার লড়াই তাদের। ভেসে গেছে রাস্তাঘাট, ফসলি জমি, মুরগির খামার, গবাদি পশুর পাল। ভাসছে মানুষ। পানিবন্দী স্বজনদের উদ্ধার করতে না পেরে দিশেহারা অনেকেই। পানি আজকে 5 দিনে পানি বন্দি গেছে মানুষ। আগে পানির সুবিধা ছিল, এখন আজকে 5 দিনে পানি বন্দি হয়ে গেছে। সব ইংনে মানে দমদমার হারে আছে না, মরে গেছে, কইতাম পারিনি। আমাদপুর আজ 2-3 দিন টানি আর বাইরে গেছে। কলা গাছের ভেলা ট্রাক্টরে করে নিরাপদ স্থানে দুর্গতদের সরিয়ে নেয়ার প্রাণপণ চেষ্টা চলছে। বিশুদ্ধ পানি, খাবার এবং নিরাপদ আশ্রয়ের সংকটে বিপর্যস্ত ফেনীর দাগনভূঞাবাসী। পরিস্থিতি খুবই ভয়াবহ।
তারপর অনেকদিন পর্যন্ত আমরা খাওয়া দাওয়া কষ্ট করতেছি এবং এই পাশের বাড়িতেও অনেকগুলো ফ্যামিলি বন্দী আছে। আসলে খুব খারাপ অবস্থা। এখানে আপনার পর্যাপ্ত পরিমাণে ট্রলার আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে ত্রাণ নেই, অনেক ত্রাণের প্রয়োজন। রাস্তাঘাট ডুবে যাওয়ার কারণে আসলে লোকেট করতে পারতেছি না যে কোন বাড়ি কোন দিকে হেল্পের সহযোগিতার আহ্বান আসতেছে, কিন্তু আমরা আসলে পুরোপুরিভাবে ওই জায়গায় যেতে পারতেছি না। পানিতে আটকে পড়া মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা স্বেচ্ছাসেবকরা। তবে পর্যাপ্ত বোট না থাকায় দুর্গম এলাকাগুলোতে পৌঁছাতে পারছে না তারা। এদিকে আশ্রয় কেন্দ্রে আসা বানভাসী মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছে বিজিবি। বানভাসী এলাকাগুলোতে ত্রাণ পৌঁছে দেওয়ার পাশাপাশি উদ্ধার কাজ চালাতে প্রয়োজন আরও বোটের। রাস্তা অচেনা হয়, খুব বেশি দুর্গত এলাকায় পৌঁছাতেই পারছে না স্বেচ্ছাসেবকরা। সমস্যার উত্তরণে প্রয়োজন স্থানীয়দের সাথে সমন্বয় করে কাজ করা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ফেনী। বন্যা দুর্গত ফেনী, নোয়াখালী সহ বিভিন্ন অঞ্চলে বিশেষ উদ্যোগে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। নিজস্ব হেলিকপ্টারে দিয়ে আটকে পড়াদের উদ্ধারও করছে বাহিনীটি। ফুলগাজী, পরশুরাম অঞ্চলের বিভিন্ন এলাকা এখনো পানির নিচে। তবে ধীরে ধীরে পানি নামতে শুরু করায় কয়েকদিনের মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। এদিকে চট্টগ্রামের দুর্গত এলাকা থেকে আটকে পড়া লোকজনকে উদ্ধার করেছে সেনাবাহিনী ও বিভিন্ন সংস্থার স্বেচ্ছাসেবীরা। রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান। পাখির চোখে বন্যা দুর্গত ফেনী, নোয়াখালী সহ আশপাশের এলাকা। ক্যামেরায় যতদূর দেখা যায় শুধু থই থই পানি। পানিতে ডুবে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট। পরিস্থিতি এতটাই নাজুক যে ওপর থেকে দেখা গেল সড়কে চলছে নৌকা। এমন দুর্গম অঞ্চলে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। শুকনো খাবার, প্রয়োজনীয় ঔষধ সামগ্রী দেওয়া হচ্ছে র্যাবের নিজস্ব হেলিকপ্টার থেকে। তারা সর্বাধিক চেষ্টা করছে যেন ভয়াবহ বন্যা পরিস্থিতি আছে সেটি যেন খুব দ্রুত কেটে ওঠা যায়, এবং একই সাথে আমরা দেখছি এতটা যে বন্যা যেটি গত কয়েক দশকের রেকর্ড ভেঙে গেছে, আমরা আশা করছি এর দ্রুত বন্যা কেটে গিয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ফেনীর পরিস্থিতি। পুরোদিন বৃষ্টি না হওয়ায় অনেকটা আশা জাগা নিয়ে এসব এলাকা। ধীরে ধীরে কমতে শুরু করেছে পানি। তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এখন দীর্ঘ যানজট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একদম বলতে গেলে এদিকে বন্যার পানি নামতে শুরু করেছে চট্টগ্রামের দুর্গত এলাকা থেকে। ফটিকছড়ির সুন্দরপুর সহ বিভিন্ন ইউনিয়নের আটকে পড়া লোকজনকে উদ্ধার করেছে সেনাবাহিনী ও বিভিন্ন সংস্থার স্বেচ্ছাসেবীরা। অন্তত 50,000 মানুষ পানিবন্দী হয়ে বাসাবাড়ির ছাদ ও চালে আটকে আছেন। যেদিকে দু চোখ যায় সেখানটায় অথই পানি। সড়ক থেকে ফসলের মাঠ, বসতভিটা সবই ডুবে আছে পানির নিচে। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, ধারণার চেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত এখানকার জনজীবন। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, পরশুরাম, ফেনী। এই মুহূর্তে নোয়াখালীর সেনবাগ এলাকায় আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সেখানকার বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন তিনি। নোয়াখালীর সেনবাগ উপজেলায় রয়েছি, সেটার মেন রোড এটা, তার উপরেই যে পানির অবস্থা। আর গ্রামগুলোতে আমরা যতটুকু শুনেছি স্থানীয়দের কাছ থেকে, গ্রামগুলোতে অনেক বেশি পানি। আমি যদি একটু দেখাই যে এখানে ট্রাক্টরগুলো যেগুলো আছে বড় চাকার, সেই ট্রাক্টরগুলোতে করে কিন্তু মানুষজনকে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ জায়গায়। এবং আমরা যতটুকু জেনেছি স্থানীয়দের কাছ থেকে, নোয়াখালীর বিভিন্ন অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে, বিভিন্ন এলাকা, বিশেষ করে সেনবাগের বিভিন্ন গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। তবে খুব বেশি ত্রাণ সামগ্রী এখানে আসছে না। স্থানীয় যারা আছেন তারাই কিন্তু তাদের নিজস্ব উদ্যোগে বেশ ত্রাণ সামগ্রী দেওয়ার চেষ্টা করছেন। তবে সেটা আর খুব বেশি দিন চালানো সম্ভব হবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া তারা আশা করছেন যে যারা ফেনী এবং বিভিন্ন এলাকায় যেখানে প্লাবন হয়েছে সেখানে ত্রাণ সামগ্রী দিচ্ছেন, তারা নোয়াখালীর যে প্লাবিত এলাকাগুলো আছে সেদিকেও একটু নজর দেবেন। এরই মধ্যে কিন্তু আমরা জানতে পেরেছি যে এই পানি উঠে যাওয়ার কারণে অনেকের বাড়ি ঘরে বুক সমান পানি উঠে গেছে। এর ফলে বাড়িঘর রেখে তারা চলে আসতে হয়েছে আশ্রয় কেন্দ্রে। এবং এই এলাকাটাতে কিন্তু আমরা জেনেছি যে ফাঁকা বাড়ি পেয়ে কিন্তু ডাকাতির মতো, চুরির মতো ঘটনাও ঘটেছে। উভয় সংকটে ভুগছে আসলে এই এলাকার মানুষ। একে তো পানিবন্দী, তার মধ্যে আবার এরকম চুরি ডাকাতির কারণে তারা আসলে বাড়ি ছেড়ে যাবে নাকি যাবে না সেই ব্যাপার নিয়ে তারা কিন্তু
কিন্তু দ্বিধাদ্বন্দ্বিতার মধ্যে আছে। তবে বাড়িতে খুব বেশিক্ষণ থাকা যাচ্ছে না, কারণ ঘরের মধ্যে কিন্তু বেশ পানি উঠে গেছে। রাস্তাটা বেশ উঁচু এলাকা থেকে, তারপরেও কিন্তু যে পরিমাণে পানি, তো আসলে আমরা গ্রামের ভেতরে যাওয়ার চেষ্টা করেছিলাম, খুব বেশি দূর আগানো সম্ভব না নৌকা ছাড়া। আর এইদিকে ত্রাণ সামগ্রী যৎকিঞ্চিত ত্রাণ সামগ্রী আসছে, সেগুলো কিন্তু ঠিকভাবে পৌঁছাতে পারছে না মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে, যারা আটকা পড়েছে, কারণ নৌকার বেশ অভাব রয়েছে। এদিকে নৌকা দিয়ে পানি যেহেতু বুক সমান, সেক্ষেত্রে কিছু নৌকা যদি থাকে তাহলে কিন্তু ত্রাণ সামগ্রী ভালোভাবে পৌঁছানো যাবে এবং দুর্গত যে মানুষ যারা আছে তাদেরকে কিন্তু রক্ষা করা যাবে এই দুর্যোগ থেকে, এবং তাদের খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া এবং তাদেরকে উদ্ধার কাজের জন্য এখন নৌকার প্রয়োজন এই নোয়াখালী এই এলাকাগুলোতে। এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। অন্যদিকে ধীর গতিতে হলেও হবিগঞ্জে বন্যার পানি কমতে শুরু করেছে, তবে এখনও পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। জেলার চুনারুঘাট, বাহুবল, লাখাই সদর সহ 60টি গ্রাম এখনও জলমগ্ন। পানিবন্দী 2 লাখ মানুষ। পানি কমার পর দেখা দিয়েছে খাবার পানির সংকট। টিউবওয়েলগুলোর পানি পান করে দেখা দিচ্ছে নানা রোগ। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটও পাওয়া যাচ্ছে না পাহাড়ি এই জনপদে। বানভাসী মানুষের জেলা জাতীয়তাবাদী যুবদল সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন সহ স্বেচ্ছাসেবকরা ত্রাণ বিতরণ করছেন। হ্রদের পানির চাপ কমাতে রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের 16টি গেটের সবকটি জলকপাট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। গত রাত 10টায় বাঁধের গেট খুলে দেওয়ার কথা থাকলেও সময় পরিবর্তন করে সকাল 8টা 10 মিনিটে জলকপাটগুলো খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে 6 ইঞ্চি করে 9000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। তবে এ নিয়ে আতঙ্কিত না হবার পরামর্শ দিয়েছেন পিডিবি কর্তৃপক্ষ। মূলত গত কয়েকদিনের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপজ্জনক সীমায় পৌঁছায়। তাই হ্রদের পানির চাপ কমাতে এবং উজান ও ভাটি অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণে বাঁধের স্পিলওয়ের সবকটি গেট খুলে কর্ণফুলী নদীতে পানি ছাড়া হয়। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম আব্দুল জাহের জানান, হ্রদের পানির স্তর ও বৃষ্টিপাত পর্যবেক্ষণ করে পানি ছাড়ার পরিমাণ বাড়ানো হতে পারে। লালবাগ ও নিউ মার্কেট থানার 2 হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে 5 দিন করে মোট 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া বাড্ডা থানার শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডক্টর দীপুমণিকে 4 দিন ও ভাটারা থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আসাম ও ফিরোজকে 7 দিনের রিমান্ড দেয় একই আদালত। খায়রুল ইসলামের রিপোর্ট। লালবাগ থানার আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ও নিউ মার্কেট থানার দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে 2টি মামলায় 10 দিন করে মোট 20 দিনের রিমান্ডের আবেদন করে তদন্তকারী কর্মকর্তারা। একই সাথে বাড্ডা থানায় দীপুমণি এবং ভাটারা থানার হত্যা মামলায় আসামা ফিরোজের 10 দিন করে রিমান্ড চেয়ে সিএমএম কোর্টে হাজির করে পুলিশ। দীর্ঘ শুনানির পর আনিসুল হক, সালমান এফ রহমান, জিয়াউল আহসানকে 2টি মামলায় 10 দিন ও দীপুমণির 4 দিন এবং আসামা ফিরোজকে 7 দিনের রিমান্ড দেয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত। 2 মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হক এবং আয়নাগরের কারিগর জিয়াউল হাসান এদের বিরুদ্ধে এই 2 মামলায় 5 দিন 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন। দীপুমণি এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসাম ফিরোজ এই আসামির বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা বলেন, তাদের মক্কেলকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। আসামা ফিরোজ সাহেব এই মামলার ঘটনার সময় সে এবার কেয়ার হাসপাতালে অসুস্থ ছিল। তার গল ব্লাডারে একটা অপারেশন হয়েছে জুলাই মাসে 7 জুলাই 2024 তারিখ এবং বর্তমানে সে অ্যাপেন্ডিক্স রোগে আক্রান্ত। ওনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে এই অভিযোগগুলো কোনো ক্রমেই ওইটার সাথে উনি জড়িত না এবং সম্পৃক্ত না। এদিকে সাবেক সংসদ সদস্য সাদেক খানকে রাজধানীর মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় তেজগাঁও নাখালপাড়া থেকে গ্রেফতার করে পুলিশ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ।
জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের সিইও পাভেল দুরভকে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় প্যারিসের একটি বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। ফ্রান্সের সংবাদ মাধ্যমগুলো জানায়, দুরভের ব্যক্তিগত প্রাইভেট জেট দেশটির লো বোরগেট বিমানবন্দরে অবতরণ করলে তাকে গ্রেফতার করা হয়। এই অ্যাপ সম্পর্কিত একটি অভিযোগ তার উপর গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে হেফাজতে নেয় পুলিশ। এদিকে দুরভকে গ্রেফতারের ঘটনায় ফ্রান্সের রুশ দূতাবাস তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার কথা জানায়। এর আগে অ্যাপটির তথ্য রুশ সরকারের হাতে তুলে দেওয়ার চাপ দেওয়া হলে 2014 সালে রাশিয়া ছাড়েন দুরভ। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। 37 দিন বন্ধ থাকার পর অবশেষে চালু হলো মেট্রো রেল। স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে। আপাতত থামছে না মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে। বন্যায় 18 জনের মৃত্যু, নতুন করে প্লাবিত হচ্ছে ফেনী। আশ্রয় কেন্দ্রে খাবারের জন্য হাহাকার। দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছাচ্ছে র্যাব, সেনা ও বিমান বাহিনী। হ্রদের পানির চাপ কমাতে খুলে দেওয়া হলো রাঙামাটির কাপ্তাই বাঁধের 16টি গেটের সবকটি জলকাপাট। আতঙ্কিত না হবার পরামর্শ পিডিবি কর্তৃপক্ষের। এবং সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেফতার। ফের রিমান্ডে সালমান এফ রহমান, আনিসুল হক, দীপুমণি ও জিয়াউল। কারাগার থেকে হাসপাতালে বিচারপতি মানিক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।